দুপুরের গল্পপাঠ শীর্ষক অনুষ্ঠানে আজ পরিবেশিত হচ্ছে কিংবদন্তি সাহিত্যকার সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে ভূস্বর্গ ভয়ঙ্কর। আজ দ্বিতীয় পর্ব। দেখতে দেখতে 4 দিন কেটে গেল। এর মধ্যে একদিন শহরটা ঘুরে দেখলাম। লালমোহনবাবু একটা হটশট ক্যামেরা কিনেছেন, তাই দিয়ে পটাপট ছবি তুলছেন। সেগুলো শহরের মাহাত্মা অ্যান্ড কোম্পানিতে ডেভেলপার প্রিন্ট করে দেখা গেল, মন্দ ওঠেনি। যদিও লালমোহনবাবুর নিজের মন্তব্য হাইলি প্রফেশনাল, মোটেই মানা যায় না। নিষাদবাগ, শালিমার আর চশমা শাহিও এক সকালে বেরিয়ে দেখে এলাম। মনটা চলে গেল সেই জাহাঙ্গীর শাহজাহানের আমলে। এই ট্রিপটা আমরা করেছিলাম মল্লিক ফ্যামিলির সঙ্গে, ফলে তাদের সঙ্গে আলাপটাও আরো জমে উঠল। সিদ্ধেশ্বরবাবু ফেলুদাকে বললেন, আপনি শুনছি আমার প্ল্যানচেট সম্বন্ধে কৌতূহল প্রকাশ করেছেন। আপনি প্ল্যানচেটে বিশ্বাস করেন? আমার মনটা খুব ভালো, জানেন, বলল ফেলুদা। প্ল্যানচেট, স্পিরিচুয়ালিজম ইত্যাদি সম্বন্ধে আমি অনেক পড়েছি। পরলোকের সঙ্গে যোগাযোগ করা যে সম্ভব, সেটা বহু জ্ঞানী গুণী ব্যক্তি বলে গেছেন। সেক্ষেত্রে প্ল্যানচেট সম্বন্ধে অবজ্ঞা প্রকাশ করার কোনো মানে হয় না। তবে যেমন সব কিছুর মধ্যেই থাকে, তেমনি এর মধ্যেও ধাপ্পাবাজি চলে। আসলে মিডিয়াম যদি খাঁটি হয়, তাহলেই ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ডাক্তার মজুমদার ইজ আ ফার্স্ট রেট মিডিয়াম। আপনি একদিন বসে দেখুন না। হ্যাঁ, কিন্তু আমার বন্ধু আর আমার ভাইও আসতে চায়। মনে বিশ্বাস থাকলে কোনো লোকের আসতেই আমার আপত্তি নেই। আজই আসুন। ভালো কথা। আমি কাদের আত্মা নামাচ্ছি জানেন তো? যেসব লোককে আপনি প্রাণদণ্ড দিয়েছেন তাদের তো? হ্যাঁ। আমি জানতে চাইছি আমার জাজমেন্টে কোনো ভুল হয়েছে কিনা। এখনো পর্যন্ত সেরকম ভুল পাইনি। আপনারা রোজ একটি করে আত্মা নামান? হ্যাঁ, একটার বেশিতে ডাক্তারের স্ট্রেন হয়। তাহলে কটায় আসবো? আসুন রাত 10টায়। ডিনারের পর বসা যাবে। তখন চারদিকটা বেশ নিস্তব্ধ হয়ে যায়। ডিনারের পর আমরা মিস্টার মল্লিকের হাউস বোটে গিয়ে হাজির হলাম। বসবার ঘরে প্ল্যানচেটের ব্যবস্থা হয়েছে। একটা টেবিলকে ঘিরে 5টা চেয়ার রাখা হয়েছে। বুঝলাম চেয়ারগুলো খাবার ঘর থেকে আনা হয়েছে। আমরা সময় নষ্ট না করে কাজে লেগে গেলাম। মিস্টার মল্লিক বললেন, আজ আর রামস্বরূপ রাউত বলে একটি বিহারি ছেলের আত্মাকে নামাবো। এই ছেলেটির আজ থেকে 10 বছর আগে ফাঁসি হয়, এবং আমি সেই ফাঁসির জন্য দায়ী ছিলাম। আমার বিশ্বাস এর ফাঁসির দণ্ড হওয়া উচিত ছিল না, কিন্তু জুরির ভার্ডিক্ট ছিল গিল্টি, আর খুনটাও ছিল একটু নৃশংস ধরনের। তাই আমি সাময়িক ভ্রান্তিবশত জেনে শুনেও প্রাণদণ্ডের আদেশ দিই, যদিও আমার মনে এই আদেশের যথার্থতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ ছিল। কেসটা এমন চতুরভাবে সাজানো হয়েছিল যাতে ছেলেটিকে অপরাধী বলেই মনে হয়। মজুমদার, তুমি তৈরি? আগে হ্যাঁ। জানলার সব পর্দা টেনে দিয়ে ঘরটাকে একেবারে অন্ধকার করে দেওয়া হয়েছিল। আমরা সকালে যেবার জায়গায় বসেছি, আমার ডান দিকে ফেলুদা, বাঁ দিকে লালমোহনবাবু, ফেলুদার ডান পাশে মিস্টার মল্লিক, আর তার পাশে লালমোহনবাবুর বাঁ দিকে ডাক্তার মজুমদার। মিস্টার মল্লিক গম্ভীরভাবে বললেন, ছেলেটির বয়স ছিল 19। শার্প চেহারা, নাকের নিচে সরু গোঁফ, গায়ের রং পরিষ্কার। বিহারের ছেলে, নাম রামস্বরূপ রাউত। ছুরি দিয়ে খুনের মামলা, ঘটনাস্থল কলকাতার বাগবাজারের একটা গলি। ছেলেটিকে দেখে কিন্তু খুনি বলে মনে হয়নি। আপনারা নিজেদের কল্পনা অনুযায়ী একটা চেহারা স্থির করে নিয়ে তাতে মনঃসংযোগ করতে চেষ্টা করুন। প্রশ্ন আমি করব, উত্তর
মজুমদারের মুখ দিয়ে আসামির কণ্ঠস্বরে বেরোবে। 15 মিনিট এইভাবে অন্ধকারে বসে থাকার পরই বুঝলাম টেবিলটা আস্তে আস্তে নড়তে আরম্ভ করেছে। তারপর আরও জোরে দোলানি শুরু হলো। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। মিনিট খানেক পরে মল্লিক মশাই প্রশ্ন করলেন হিন্দিতে, তুমি কে? আমার নাম রামস্বরূপ রাউত। ডাক্তারের গলা দিয়ে আওয়াজ বেরোলো, কিন্তু কণ্ঠস্বর সম্পূর্ণ আলাদা। শুনে বেশ গা শিউরে ওঠে। মিস্টার মল্লিক আবার প্রশ্ন করলেন, তোমার ফাঁসি হয়েছিল 1977 সালে? হ্যাঁ। আমি তোমার মৃত্যুদণ্ডের জন্য দায়ী, তা তুমি জানো? জানি। খুনটা কি তুমিই করেছিলে? না। তবে কে করেছিল? ছেদিলাল। সে ভয়ানক ধূর্ত ছিল। তার অপরাধ, সে অত্যন্ত চতুরভাবে আমার ঘাড়ে ফেলে। পুলিশ আমাকে দোষী সাব্যস্ত করে। আমি সেটা জানি। আমি তোমায় দেখেই বুঝেছিলাম যে তোমার দ্বারা এ খুন করা সম্ভব নয়। কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করি। সে দিয়ে এখন আর ভেবে কি হবে? আমি চাই তুমি আমাকে ক্ষমা করো। সেটা আমি খুব সহজেই করতে পারি। তবে আমার আত্মীয় বন্ধুদের মধ্যে যারা জীবিত আছে তারা ক্ষমা করবেন কিনা জানি না। তাদের কথা আমি ভাবছি না। তোমার ক্ষমাটাই আমার প্রয়োজন। মৃত্যুর পর আর কারোর ওপর কোনো আক্রোশ থাকে না। তোমাকে অনেক ধন্যবাদ। মিস্টার মল্লিক উঠে গিয়ে ঘরের বাতিটা জ্বালিয়ে দিলেন। ডাক্তার মজুমদারের জ্ঞান আসতে আরও মিনিট 2-1 লাগলো। এ এক বিচিত্র অভিজ্ঞতা হলো বটে। মনটা অনেক হালকা লাগছে, বললেন মিস্টার মল্লিক। এই একটি মৃত্যুদণ্ডে যে আমি ভুল করেছিলাম সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, এবং এখন তো বুঝতেই পারছি যে আমার ধারণাই ঠিক। ফেলুদা বলল, এই প্ল্যান সেট করে কি আপনি নিজের মনটাকে হালকা করতে চান? শুধু তাই নয়, বললেন মিস্টার মল্লিক। আমার মনে মাঝে মাঝে একটা সন্দেহ জাগে যে আদৌ একজন মানুষ আরেকজনের প্রাণদণ্ড দিতে পারে কিনা। কিন্তু তা বলে খুনির শাস্তি হবে না? হবে, কিন্তু প্রাণদণ্ডে তারা নয়। কারাদণ্ড নিশ্চয়ই চলতে পারে। তাছাড়া অপরাধীর সংস্কারের জন্য রাস্তা বার করতে হবে। ঘড়িতে প্রায় 11টা বাজে, তাই আমরা উঠে পড়লাম। মল্লিক বললেন, আমরা গুলমার্গ যাচ্ছি পরশু। আপনারা আসুন না আমাদের সঙ্গে। ফেলুদা বলল, সে তো খুব ভালোই হয়। ওখানে কি থাকবেন? 1 রাত, বললেন ভদ্রলোক। গুলমার্গ থেকে খিলেনমার্গ যাব। 3 মাইল পথ। হেঁটেও যাওয়া যায়, ঘোড়াতেও যাওয়া যায়। তারপর ফিরে এসে 1 রাত থাকা। এখান থেকেই সব ব্যবস্থা হয়ে যাবে। আমাদের ট্রাভেল এজেন্সি আপনাদেরটাও করে দেবে। সেই কথাই রইল। আমরা 3 জনে আমাদের হাউসবোটে ফিরে এলাম। ফেলুদা শুতে যাবার আগে বলল, মল্লিক মশায়ের ধারণাটাকে সম্পূর্ণ সমর্থন করা চলে না। একজন খুনির প্রাণদণ্ড হবে না, সেটা মেনে নেওয়া কঠিন। ভদ্রলোকের আসলে বয়সের সঙ্গে সঙ্গে চিন্তাশক্তির খানিকটা গোলমাল হয়ে গেছে। অবশ্যই একজন জজের এটা হওয়া অস্বাভাবিক নয়। তবে ভেবে দেখুন, বললেন লালমোহনবাবু, এক কথায় একটা লোকের ফাঁসি হয়ে যাচ্ছে। কতখানি ক্ষমতা দেওয়া থাকে একজন জজের হাতে।
এই ক্ষমতা সম্পর্কে সচেতন হয়ে পড়লে একজন বিবেকসম্পন্ন মানুষের মনে সংশয় আসতে পারে বই কি। সেটা অবশ্য ঠিক, বলল ফেলুদা। শ্রীনগরের সঙ্গে গুলমার্গের কোনো মিলই নেই। এখানে হ্রদ, নদী, বাগবাগিচা ইত্যাদি কিছুই নেই। যা আছে তা হলো ঢেউ খেলানো পাহাড়ের গায়ে মসৃণ যেন সবুজ ঘাস, যা দেখতে একেবারে মখমলের মতো। আর আছে ঝাউবন আর পাইন বন, আর ইতস্তত ছড়ানো কিছু কাঠের ঘরবাড়ি। সব মিলিয়ে ছবির মতো সুন্দর। এই পাহাড়ের গায়ে গল্ফ খেলা হয়, আর শীতকালে যখন ঘাস বরফে ঢেকে যায় তখন স্কিইং হয়। শ্রীনগর থেকে টাংমার্গ পর্যন্ত 28 মাইল ট্যাক্সি করেই আসতে হয়। তারপর শেষের চড়াই 4 মাইল যেতে হয় ঘোড়াতে। কলকাতায় থাকতেই ফেলুদা লালমোহনবাবুকে বলে দিয়েছিল যে কাশ্মীরে ঘোড়ায় চড়তে হবে, ভয় নেই, উটের চেয়ে অনেক সহজ। লালমোহনবাবু একেবারে পাকাপোক্ত রাইডিং ব্রিজেস করিয়ে এনেছিলেন। গুলমার্গে ঘোড়ার পিঠে থেকে নেমে বললেন, ঘোড়া চড়ার মতো সহজ ব্যাপার আর নেই। আমাদের সঙ্গে মল্লিক মশাইরাও এসেছেন। আমরা আজকের রাতটা গুলমার্গে থেকে কাল এখান থেকে 3 মাইল দূরে আর 2000 ফুট ওপরে খিলেন মাগ দেখে বিকেলেই শ্রীনগর ফিরে যাব। থাকার জন্য আমরা পাশাপাশি দুটো কেবিন নিয়েছি। আমাদেরটা ছোট, ওদেরটা বড়। বিকেলে কেবিনের বারান্দায় বসে চা খাচ্ছি, এমন সময় 3জন ভদ্রলোক এসে হাজির। সুশান্তবাবু, সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে বিজয়বাবু, ও আরেকজন যাকে আমরা চিনি না। সুপুরুষ চেহারা, টকটকে রং, বয়স 30-32। সত্যি বলতে কি, 3জনই মোটামুটি এক বয়সী। সুশান্তবাবু নতুন ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম অরুণ সরকার। ইনি কলকাতায় ব্যবসা করেন। আমাদের সঙ্গে এখানে এসে আলাপ। জুয়ারিদের একজন বললে বোধহয় আপনার চিনতে আরো সুবিধা হবে। সকলেই হেসে উঠল। সুশান্তবাবু বললেন, আমরা এসেছি কেন বোধহয় বুঝতেই পারছেন। প্রাইভেট ইনভেস্টিগেটরের সঙ্গে আলাপ করতে এরা দুজনেই খুব ব্যগ্র। তাছাড়া শুনছিলাম আপনার বন্ধু মিস্টার গাঙ্গুলিও তো একজন নামী লেখক। ওসব বইই নাকি বেস্ট সেলার। লালমোহনবাবু মাথা হেঁট করে হেঁ হেঁ করে একটু বিনয়ের ভাব দেখালেন। বিজয় মল্লিক আর অরুণ সরকারের খাতিরে ফেলুদাকে তার গোটা 2-3 বিখ্যাত কেসের বর্ণনা দিতে হলো। শেষ হয়ে যাবার পর সরকার ফেলুদাকে জিজ্ঞেস করলেন, আপনার কি কাশ্মীরে এই প্রথম? ফেলুদা বলল, হ্যাঁ, এই প্রথম। আমি কিন্তু আপনাকে প্রথমে দেখে কাশ্মীরই ভেবেছিলাম। আপনি বোধহয় এখানে আরেকবার এসছেন। তা এসেছি, বললেন সরকার। ইনফ্যাক্ট আমার ছেলেবেলার কয়েকটা বছর শ্রীনগরেই কেটেছে। বাবা এখানে একটা হোটেলে ম্যানেজারই করতেন। তারপর বছর 20 আগে আমরা কলকাতা চলে যাই। এখানকার ভাষা আপনার জানা নেই? তা অল্প বিস্তর আছে বই কি। এবার ফেলুদা বিজয় মল্লিকের দিকে ফিরল। আপনার বাবার প্ল্যান্টের সম্বন্ধে আপনার কোনো কৌতূহল নেই? বিজয়বাবু বেশ জোরের সঙ্গে মাথা নেড়ে না বললেন। বাবার ভীমরতি ধরেছে, বললেন বিজয়বাবু। একজন খুনি মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই পেয়ে যাবে, এর চেয়ে অন্যায় আর কিছুই হতে পারে না। আপনি সে কথা বাবাকে বলেননি? বাবার সঙ্গে আমার সেরকম সম্পর্ক নয়। উনি আমার বিষয়ে কিছু জিজ্ঞেস করেন না, আমি ওর ব্যাপারে কিছু বলি না। আই সি। তবে বাবা যা করছেন তা করে যদি শান্তি পান তাহলে আমার বলবার কিছু নেই। আপনার মা নেই? না, মা বছর 4 হলো মারা গেছেন। আর ভাই বোন? এক দাদা ছিল, আমেরিকায় ইঞ্জিনিয়ারিং করতো, সে গত বছর মারা যায়। তার মেম সাহেব বউ আর এদেশে আসেনি। এক বোন আছে, তার স্বামী ভোপালে কাজ করে। আমার বিশ্বাস আপনার কাশ্মীরের দৃশ্য সম্পর্কে খুব একটা কৌতূহল নেই। কি করে বুঝলেন? কারণ যে পরিমাণ সময় ঘরে বসে তাস খেলে কাটান। আপনি ঠিকই বলেছেন, আমার মনে কাব্য নেই। আমি কাঠখোট্টা মানুষ, আমার 2-1 বন্ধু আর 2 প্যাকেট তাস হলেই হলো। সরকার একটু হেসে বলল, আমি কিন্তু তাসও খেলি, আবার দৃশ্যও দেখি। সেটা বোধহয় ছেলেবেলায় কাশ্মীরে থাকার জন্যই হয়েছে। যাই হোক, বিজয়বাবু উঠে পড়লেন, আমাদের কিন্তু তাসের সময় হয়ে যাচ্ছে। আজ সুশান্তকে দলে টেনেছি। আপনারা কেউ
আমরা ভাবছিলাম একটু ঘুরতে বেরোবো। আপনারা এখন কিছুক্ষণ খেলবেন তো? 11টা পর্যন্ত তো বটেই। তাহলে ফিরে এসে একবার ঢুঁ মারবো? বেশ, কাল আবার দেখা হবে। 3 ভদ্রলোক গুড বাই করে চলে গেলেন। লালমোহনবাবু বললেন, এখন না বেরিয়ে আফটার ডিনার ওয়াকে বেরোলে ভালো হতো না? তথাস্তু, বলল ফেলুদা। এখানে ক্যাবিনের সঙ্গে বাবুর্চি রয়েছে। তাকে বলে দিয়েছিলাম রাত্রিরে ভাত আর মুরগির কারি খাবো। দেখলাম দিব্যি রান্না করে। 8:30টার মধ্যে খাওয়া হয়ে গেল। এত তাড়াতাড়ি ঘুম আসবে না, তাই তিনজনেই বেশ উৎসাহের সঙ্গে রাতের গুলমাক শহর দেখতে বেরোলাম। নিরিবিলি শহর, তার মধ্য দিয়ে তিনজন হেঁটে চলেছি। পথে যে লোক একেবারে নেই তা নয়, ভারতীয়দের মধ্যে বিদেশি টুরিস্টও মাঝে মাঝে চোখে পড়ে। সত্যি বলতে কি, হিসেব নিলে বোধহয় বিদেশি টুরিস্টই সংখ্যায় বেশি হবে। লালমোহনবাবু এখনো গুনগুন করে গজল গাইছেন। খালি শীতের জন্য গলায় মাঝে মাঝে অযথা গিটকিরি এসে যাচ্ছে। শীত লাগছে? ফেলুদা জিজ্ঞেস করলো। তা লাগছে, তবে মনে হয় খুব স্বাস্থ্যকর ঠান্ডা। তা হতে পারে, কিন্তু আমার মনে হয় এসব জায়গায় বেশি রাত না করাই ভালো। চতপসে ফেরা যাক। আমরা উল্টো মুখে ঘুরলাম। শহর আর আমাদের কেবিনের মধ্যে একটা ব্যবধান আছে। সেখানটা বসতি নেই বললেই চলে। আমরা সেই জায়গায় দিয়ে হাঁটছি। এমন সময় হঠাৎ একটা ব্যাপার ঘটল। কি যেন একটা জিনিস সনসন শব্দে আমাদের মাথার পাশ দিয়ে গিয়ে রাস্তার ধারের একটা গাছের গায়ে লেগে মাটিতে পড়ে গেল। আমাদের মাথা, বলছি, কিন্তু আসলে সেটা ঠিক ফেলুদার কান ঘেঁষে বেরিয়ে গেল। ফেলুদার কাছে টর্চ ছিল, সেটা জ্বালিয়ে গাছের তলায় ফেলতে দেখা গেল বেশ বড় একটা পাথর। সেটা ফেলুদার মাথায় লাগলে নির্ঘাত একটা কেলেঙ্কারি কাণ্ড হতো। প্রশ্ন হচ্ছে, কে এই লোকটা যে এভাবে আক্রমণটা করলো? আর এর কারণই বা কি? আমরা তো সবে এখানে এসেছি, এখনো গোলমেলে ব্যাপার কিছু ঘটেনি। তদন্তের কোনো প্রশ্নই উঠছে না। তাহলে এই হুমকির মানে কি? কেবিনে ফিরে এসে ফেলুদা গম্ভীরভাবে বলল, ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। আমাকে পছন্দ করছে না কেউ, এবং গোয়েন্দাকে হটানোর চেষ্টার একটাই কারণ হতে পারে, কোনো কুকীর্তি হতে চলেছে। অথচ সেটা যে কি সেটা আন্দাজ করার কোনো উপায় নেই। লালমোহনবাবু বললেন, আপনার সেই 32 কোল্ড রিভলভারটা আশা করি এনেছেন? ফেলুদা বলল, ওটা বাক্সেই রাখা থাকে, কিন্তু রিভলভার ব্যবহার করার সময় এখনই এলো কই? কোনো ক্রাইম তো ঘটেনি এখনো। যাই হোক, রাত্রিরে দরজা জানলা সব ভালো করে বন্ধ করে শুতে হবে। এখানে রিস্ক নেওয়া চলবে না। আশ্চর্য ব্যাপার মশাই, আপনার সঙ্গে ছুটিতে কোথাও বেরোলেই কি গন্ডগোল শুরু হবে? ফেলুদা একটু ভেবে বলল, যাই, ওদের সঙ্গে একটু তাস পিটিয়ে আসি। আমি ঘন্টাখানেকের মধ্যেই ফিরব। আপনারা শুয়ে পড়ুন। দুপুরের গল্পপাঠ শীর্ষক অনুষ্ঠানে আজকের নিবেদন ভূস্বর্গ ভয়ঙ্কর আজ এই পর্যন্তই। আগামীকাল এর 3য় পর্ব।